পড়ছিলাম বেলতলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা ৯। মৌন আশিককে থাপ্পড় দিয়েছে। এটা ভার্সিটিতে ছড়াতে সময় লাগলো না। হাফসা নেই, এজন্য এখন এই খবর তার কান অবধি পৌঁছায়নি। মৌন এরকম এক সাহসিকতা দেখাবে সেটা কারো কল্পনাতেও ছিল না। মৌন যথেষ্ট ভদ্র ধারণার মেয়ে। মাটির দিকে চেয়ে ভার্সিটিতে আসে, আবার মাটির দিকে চেয়েই ফিরে যায়। তাই বুঝি কারো ব্যাপারটা হজম হচ্ছে না। আশিককে পরীক্ষার পর আর কোথাও দেখা যায়নি। মনু ভার্সিটি থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল না। গেল রিয়াজ সাহেবের চেম্বারে। ভেবেছে বাবার কাছে আবদার করে বলবে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে। এমনিতেই শার্টের দুশ্চিন্তা, তার উপর আশিকের এই কাণ্ড। এখন রিক্সা ধরে বাবার সাথে পুরান ঢাকা না গেলে চলছে না। লাগলে বাবাকে এই ভর দুপুরেই চেম্বার বন্ধ করে দিতে বলবে। কিন্তু দেখা গেল মৌনের সকল পরিকল্পনায় পানি ঢেলে দেয় এশা। রিয়াজ সাহেব রোগী দেখছেন, আর এশা আরাম করে একপাশে বসে পটেটো চিপস খাচ্ছে। পাশে আরেকটা চিপস আছে। বোনকে দেখেই চট করে লুকিয়ে ফেলল। এশা এখন স্কুল ইউনিফর্ম পরা। রিয়াজ সাহেব রোগী দেখার মাঝে মেয়েকে খেয়াল করে কিছুটা বিরতি নিলেন। এশার ব্যাপারটা নিজেই বললেন, জুনায়েদ ফুটবল খেলতে গেছে, এজন্য তোর মাই বলল আমি যেন এশাকে নিয়ে আসি। বাড়ি যেতে চাইল না, তাই চেম্বারেই বসে আছে। এশা প্রায় এভাবে বাবার চেম্বারে এসে বসে থাকে, চিপস খায়, বাইরে চেয়ে নানান মানুষদের দেখে। বাবার অতি আহ্লাদি মেয়ে কি না। রিয়াজ সাহেব আবার তার সব মেয়েকেই বেশ আহ্লাদ করেন। এজন্য প্রায় তার সমবন্ধুরা তাকে বলেন আহ্লাদি বাবা। মেয়েদের একদম মাথায় চড়িয়ে রেখেছে। অথচ জুনায়েদের ক্ষেত্রে এই আহ্লাদ খাটে না। সে প্রায় বাবার হাতে লাঠির বাড়ি খায়, পাছা লাল হয়। একজন নানু আছেন, ফজি নানু, প্রণবের নানু। তার সাথে আবার জুনায়েদের বেশ সখ্যতা। যখন সে মুখ ফুলিয়ে বিচার দেয়, তখন তিনি বলেন, বাবা ছেলেদের গায়ে হাত তুললেই আহ্লাদ করে। যদি দেখিস তোর পাছা লাল হয় নাই, তুই ধইরা নিবি, ওই আদরে গ্যাঞ্জাম আছে। ওই যে ফলে কি জানি দেয়, ও ফরমালির। জুনায়েদ তখন মুখ ভোতা করে বলে, ওটা ফরমালির নয়, ফরমালিন নানু। হয় হয়, ফরমালিরই ওইটা। এখন যা, আবার পাছা লাল করে আইস। দোয়া পইরা ফু দিলে ব্যথা যায় বোগা। রিয়াজ সাহেব মেয়ের বেজার মুখ দেখলেন। ততক্ষণে তার রোগী বিদায় নিয়েছে ওষুধপত্র নিয়ে। রিয়াজ সাহেব জিজ্ঞেস করলেন, হঠাৎ আসলি যে, কোনো সমস্যা হয়নি তো? মৌন চাইল না এশার সামনে বিরিয়ানির কথা উচ্চারণ করতে। বোনকে সে ভালো করেই চেনে। খাবারের কথা শুনলেই গলায় ঝুলে পড়বে। এই গরম মেজাজে বোনকে টানতেও যাচ্ছে না। মৌন ইশারায় বাবাকে বিরিয়ানির কথা বুঝিয়ে বলল, কিছু টাকা দাও, বই কিনবো। রিয়াজ সাহেব তাকে বিরিয়ানির টাকাই দিলেন। বললেন, আজ তোর মা খাবার পাঠিয়েছে, আমি আর আমার ছোট মা এখানেই লাঞ্চ করব। তাই না মা? এসব বুক ফুলিয়ে মাথা নাড়ায়। মৌন আর থাকলো না। সে চলে গেল পুরান ঢাকার দিকে। তার ঘোরাফেরা বেশিরভাগ হাফসা, রিমঝিম আর জুনায়েদের সাথেই হয়। তারা যদি না থাকে তবে একাই। মৌন পুরান ঢাকার যে গলিতে নামলো বিরিয়ানির জন্য, একই হোটেলে সে নিবিড়কে ঢুকতে দেখলো। নিবিড়কে দেখে মৌনর গলা শুকিয়ে কাটকাট। সে জানে পৃথিবী গোল, তাই বলে নিবিড় আজকেই আসবে। এই একই সময়ে মৌনের হঠাৎ মনে পড়ল, গতকাল সেই না কয়েকবার বলেছিল তার কাচ্চি খেতে ইচ্ছে করছে। একদম ভর দুপুরে পুরান ঢাকার কাচ্চি, কিন্তু তার স্কুল থেকে ওখানে অবধি যাওয়ার অনুমতি নেই। সে নিয়ে মেয়েটার কি যে মন খারাপ। আনমনে মৌনের সে একই হোটেলে ঢুকে পড়ল। কোথাও কি লেখা আছে নিবিড় এক হোটেলে ঢুকলে তার প্রবেশাধিকার নিষেধ? নেই তো। মৌন নিবিড়কে এড়িয়ে যেতে চাইল, কিন্তু নিবিড়ের ডাকে তার থামতেই হলো। মৌন তাকালো। দুজনের চোখাচোখি হলো। প্রখর রোদে নিবিড়ের মুখটা কেমন লাল হয়ে আছে। কপালের কোণ বেয়ে ঘাম ঝরছে। ক্লিন শেভ চেহারাটা বেশ ক্লান্ত লাগছে। মৌন চোখ নামিয়ে বলল, বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই। নিবিড় মৌনর কথা না শুনে হোটেলের এক লোকের উদ্দেশ্যে বলল, 2 প্লেট কাচ্চি দিন। মৌন চমকে গেল। সে কাচ্চি পছন্দ করে না। সে কখন বলল কাচ্চি খেবে? নিজের পছন্দ কারো উপর চাপিয়ে দেওয়া কেমন অভদ্রতা। মৌন নিবিড়কে আটকাতে যেতেই নিবিড় খালি টেবিলের দিকে ইশারা করল। শক্ত কণ্ঠে বলল, বস। নিবিড় আর কোনো কথা বলারই সুযোগ দিল না। মৌনও ঝগড়াঝাটি চাইল না। যেখানে সে কখনো তর্ক করে জিততেই পারে না, সেখানে অযথা শব্দ অপচয় করে লাভ কি? নিবিড় মৌনর মুখোমুখি বসল। মৌন নাক কুচকে দেখছে কিভাবে খাবার প্লেটে সার্ভ করছে বড় ড্যাগ থেকে। নিবিড় আচমকা নীরবতা ভেঙে বলল, আজ কি বিশেষ কিছু? না, তবে হঠাৎ বিরিয়ানি খেতে আসলি যে? খেতে ইচ্ছে করলে আসবো না, এর জন্য বিশেষ দিন হতে হবে কেন? খাবার নিয়ে আসতেই নিবিড় চুপ করে গেল। মৌনের অতীতের অভিজ্ঞতা অনুযায়ী নিবিড়ের মুখ বলছে সে আরো অনেক কিছু বলবে। নিবিড় কাচ্চিতে হাত দিলেও মৌন দিল না। নিবিড় তা দেখে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই মৌন বলল, কি বলতে নিচ্ছিলেন? নিবিড় গাইগুই করল না। সে সর্বদা স্পষ্টভাষী মানুষ। শুনলাম কোন ছেলেকে নাকি চড় দিয়েছিস। মৌন অবাক হলো নিবিড়ের কথা শুনে। সে জানলো কি করে?
নিবিড়ের তো ভার্সিটিতে কি হচ্ছে না হচ্ছে তা জানার কথা নয়। নিবিড়ের স্পাইও নেই সেখানে। রত্না জানলেও জানতে পারে, কিন্তু এই কম সময়ে রত্নার সাথে দেখা হবেই বা কোথায়? আর রত্নাকে যতদূর চিনে, রত্না কখনোই নিবিড়কে তার কথা বলে সময় খরচ করবে না। কি বললেন? মেরেছিস কিনা সেটা কনফার্ম কর, আমি শিওর নই। মৌন থমথমে গলায় বলল, দিয়েছি। কেন? ঠকবাজ ছেলেটা। আমার বান্ধবীকে ঠকিয়ে আমাকে প্রপোজ করতে এসেছে। আমার জন্য নাকি আমার বান্ধবীর সাথে প্রেম করছে। নিবিড়ের চোয়াল শক্ত হলো। মৌন ভাবলো এই বুঝি নিবিড় তাকে রাগ দেখাবে। আজকাল এমন মাতাব্বরি কেউ করে? কিন্তু নিবিড় তাকে বলল, আরও দুটো বেশি দিতে পারলি না? আমিও তো ভার্সিটিতেই ছিলাম, দিতি এক ডাক। নিবিড় ভার্সিটিতে ছিল? মনও চমকে গেল যেন। আপনি ভার্সিটিতে কি করছিলেন? নিবিড় গিয়েছিল প্রিন্সিপালের কাছে দরকারে। আগেও একবার যাওয়া হয়েছে তার, কিন্তু কি কাজ সেটা তার একান্তই ব্যক্তিগত। গোপনীয়তা বজায় রেখে বলল, প্রিন্সিপালের দিকে আসার পথে শুনি তুই নাকি কাকে চড় দিয়েছিস। কনফার্ম ছিলাম না। ওর মনে পড়ে গেল একবার নিবিড়কে সে প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করতে দেখেছিল, তাই এই বিষয়ে সে মাথা ঘামায় না। নিবিড় আর সেই ছেলের ব্যাপারে ঘাটালো না। কাচির লোকমা তুলল মুখে। মৌন নিজে খাওয়া বাদ দিয়ে শক্তপোক্ত মানুষটার খাওয়া দেখছে। বহুদিন পর নিবিড়কে সামনে থেকে খেতে দেখছে। নয়তো যা লুকোচুরির সময় কেটেছে, শুনেছে মা নাকি এই সপ্তাহের শুক্রবারে নিবিড়দের দাওয়াত করেছেন। সে এখনো ভাবছে নিবিড় কেন এখনো তার শার্ট নিয়ে রাগ দেখায়নি। খাচ্ছিস না কেন? ঠান্ডা হয়ে গেলে তোর খবর আছে। নিবিড়ের হুমকিতে মৌন বাস্তবে ফিরে এলো। নিজের প্লেটের দিকে তাকালো। নিবিড় গলার গাম্ভীর্য ফুটিয়ে বলল, খা। ছাত্র জীবনে প্রায় এসে খেয়ে যেতাম এখান থেকে। এই কাচ্চিটা অন্যরকম। মৌন এই হোটেলের কাচ্চির সুনাম শুনেছে আগে থেকেই, তবে সে কাচ্চি এড়িয়ে সবসময় তেহারি আর চিকেন বিরিয়ানিই খায়। কখনো কাচ্চি মুখে তুলেও দেখেনি। কেন যেন তার কাচ্চি ভালো লাগে না, স্বাদ পায় না সে। কিন্তু আজ খাবার নষ্ট হবে, তার উপর ঘাড়ের উপর নিবিড়ের হুমকি। না খেয়েও থাকা যাচ্ছে না। একরাশ বিতৃষ্ণা নিয়ে সে এক লোকমা মুখে পড়ল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার তৃপ্তিতে চোখ বুজে এলো। অতি ক্ষুধায় কিনা কে জানে, সে পরপর কয়েকবার মুখে পড়ল। হাঁসের মাংসটা তো দারুণ হয়েছে, একদম নরম। স্বাদ যেন মাংসের প্রতিটা কামড়ে পাওয়া যাচ্ছে। অস্ফুট স্বরে সে ওরা এত স্বাদ। ঘ্রাণে যা খাচ্ছে পেট যেন ততই খালি হচ্ছে। নিবিড় নীরবে খেতে খেতে মৌনর খাওয়া দেখছে। নির্ঘাত মেয়েটার ক্ষুধা পেয়েছে। নিবিড় জগ থেকে পানি ঢালে। মৌন ভাবে তার জন্য। সে হাত এগিয়ে নিতেই দেখলো নিবিড় নিজেই পান করছে। মৌন নিজ মনে তাকে গালমন্দ করে নিজের নির্ধারিত গ্লাসটায় পানি ঢেলে খেলো। খাওয়া শেষে নিবিড় বিলটা দিল, যা মৌন একদমই আশা করেনি। নিবিড় সেই না মা বাবার জন্য নিয়েছে। মূলত সেইনার জন্যই ভার্সিটি হয়ে সোজা এখানে এসেছে। তবে আরেকটি প্যাকেটও আছে, সেটা মৌন খেয়াল করেনি। শোকের ঢেকুর তুলে মৌন বাইরে দাঁড়িয়ে রিক্সা অপেক্ষা করতে লাগলো। নিবিড় এক রিক্সা ডেকে মৌনর উদ্দেশ্যে বলল, ওঠ। মৌন অবাক হলো। নিবিড় তার সাথে বসে একই রিক্সায় দুজন। মৌন বিস্ময়ে হতভম্ব। এটা কখনোই সম্ভব না। মৌন কিছু বলতে নিবে নিবিড় ধমকালো, কথা শুনিস না? কথা রিপিট করতে হচ্ছে কেন? মৌন ধমকে মুখ ভার করে রিক্সায় উঠতেই দেখলো নিবিড় মৌনর ঝুলে যাওয়া ওড়নাটা মৌনর কোলে তুলে দিল, কিন্তু নিজে উঠলো না। পরপর ভাড়াটা দিয়ে বলল, মেয়ে মানুষ মামা, সাবধানে যাবেন, আমি কিন্তু পেছনের রিক্সাতেই আছি। বলেই মৌনর দিকে না তাকিয়ে সে আরেকটা রিক্সা ডাকলো। মৌন কিছু বলতে যাবে, আলাদা করে কেনা কাচ্চিটাও মৌনর কোলে তুলে দিয়ে বলল, বাসায় গিয়ে খাবি। তোর শার্ট আমি সকালেই পেয়ে গেছি, মাথায় চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিবিড় নিজের এক হাতে রিক্সার হুডটা তুলে দিয়ে পেছনের রিক্সায় গিয়ে বসলো। দুটো রিক্সা সামনে পিছে চলছে। মৌন হুডের ফাঁক দিয়ে নিবিড়কে এক ঝলক দেখে নিল। লোকটা রাজার মতো হুড খুলে শক্তপোক্ত মুখ করে বসা। এতক্ষণে বিকাল হয়ে গিয়েছে। বিকেলের নরম রোদ্দুর মানুষটার মুখে এসে পড়েছে। মৌনর মুখে আজ কোনো ভয় নেই, বিরক্তি নেই, রাগও নেই, আছে বিস্ময়, বিমূঢ় কোমলতা। আজ শুক্রবার। বাবা ছেলে জুমার নামাজ সেরে রিয়াজ সাহেবের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে সোফিয়া খানম ফুঁসে যাচ্ছেন এক নাগারে। এই বাপ ছেলের ডাক্তার বাড়ির প্রতি আদিক্ষেতা তার কাছে বিষ বই আর কিছুই লাগে না। মশিউর সাহেবকে গলা উঁচিয়ে বললেন, আমি যে এতগুলো রান্না রাঁধলাম তা চোখে পড়ছে না আপনাদের? বাপ ছেলের কেউ খেতে ডাকবে আর আপনারাও পেটে গামছা বেঁধে চলে যাবেন। মশিউর সাহেব গায়ে আবারও আতর মাখলেন। এবারে আতরের সুঘ্রাণটা তার বেশ মনে ধরেছে। আতরের সাথে ব্যস্ত হয়ে বললেন, তুমি জানতে আজ আমাদের দাওয়াত, তাও রেঁধেছ নিজ খুশিতে। অবশ্য রাখতেই পারো। তুমি শৌখিন ভদ্র মহিলা, যার তার বাড়িতে তো আর আমাদের মতো গামছা পেটে দিয়ে খেতে চলে যাবে না। অপমান করছেন? একদমই না। তোমাকে অপমান করার সাধ্ধিকার। সোফিয়া খানম তার তর্ক থামালেন না। দাওয়াতে যাওয়ার মুখে সোফিয়া খানমের এই ঘ্যান ঘ্যান
তার ভালো লাগলো না। তিনি বুঝে পান না স্ত্রীরা তো কিসের সমস্যা ওই পরিবার নিয়ে। বিরক্ত হয়ে আজ জিজ্ঞেস করেই বসলেন, আমি বুঝি না সোফিয়া, তুমি কেন ওদের নিয়ে এসব বাজে বকো? কয়েক মাস আগেও তো রাজি আপার সাথে তোমার ভালো সখ্যতা ছিল, এখন হুট করে কি সমস্যা হয়েছে বলবে?